দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এম.এস. সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস 24-এর এই আয়োজনে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, আপনি কিন্তু খবরে দেখছেন যে 11 মাসে প্রায় 35%-এরও বেশি কিন্তু ধার করেছে সরকার। আবার এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এটি কি কারণে এত ধার হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত, খরচের তুলনায় রেভিনিউ যে টার্গেট আছে এটা সোজা হিসাব, আয় নেই, ব্যয় বেশি। আর ব্যয় কমানোর কোনো সুযোগই নেই, বরং প্রত্যেক বছর আনপ্রোডাক্টিভ সেক্টরে ব্যয় বেড়ে যাচ্ছে। ব্যয় যদি ডেভেলপমেন্ট খাতে যেত তাও একটা কথা ছিল। যেমন গত গত 8-9 মাসে 700-র উপরে রিটায়ার্ড কর্মকর্তাকে বুধাপেক্ষা প্রমোশন দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, আবার রিটায়ারমেন্ট করা হয়েছে, কাউকে চাকরিতে নেওয়া হয়েছে, যাদের জন্য 44,000 কোটি টাকা বেশি খরচ করতে হয়েছে। ফিগারটা মোটামুটি বোধহয় এইরকম। এখন এই ধরনের আনপ্রোডাক্টিভ সেক্টরে যখন খরচ হয়, তখন আবার রেভিনিউ ঘাটতি প্রচন্ড রকম। সুতরাং এই আয় ব্যয়ের ডিফারেন্সের কারণেই এই সমস্যা। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে অস্টেরিটি মেজার নেওয়া যে উচিত, যেহেতু আমাদের ইনকামকে আমরা খরচ করবো, সেটা কিন্তু আমরা সরকারের পলিসিতে দেখছি না। সেই জন্যই এই সমস্যাটা একিউট। এবং উচ্চ সুদে ব্যাংক থেকে সুদ দিতে আরো বেশি হচ্ছে সঞ্চয়পত্রটাকে এটা একটা সোশ্যাল সেফটি নেটের আওতায় বলে দাবি করা হয়। এবং সাধারণত দেখা যায় প্রাক্তন সরকারি কর্মকর্তাদের জন্য একটা বিশেষ সঞ্চয়পত্র আছে। এগুলো আসলে বিশেষ একটা গোষ্ঠীকে সাহায্য করার জন্য, প্রিভিলেজ দেওয়ার জন্যই করা হয়েছে। যেমন এই সঞ্চয়পত্র অবশ্য ব্যবসা প্রতিষ্ঠানও কিনতে পারে। এটা একটা আশ্চর্য রকম একটা সেটাকে আবার সোশ্যাল সেফটি নেট বলা হচ্ছে। সুতরাং খরচ বেশি হচ্ছে, সুদ বেশি দিচ্ছে, জনগণের উপর সুদের চাপ বেশি আসছে। সবকিছু মিলে অর্থনীতিতে এটার অত্যন্ত ক্ষতিকারক একটা প্রভাব আছে বলে আমি মনে করি। আমরা দেখতে পেয়েছি যে সরকার ব্যাংক বহির্ভূত খাত থেকে কিন্তু প্রায় 18,000 কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা কিন্তু ছিল, কিন্তু গত 11 মাসে যদি অর্থ বছরে দেখা হয় প্রায় 38,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। এতটা হওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? একটু আগে উত্তর দিয়েছি। এই যে ঘাটতি বেশি, যা প্রজেক্টেড অ্যামাউন্ট আর বাজেটের যে প্রজেকশন, সেটা তো কখনোই অ্যাটেইন করে না। তারপরে কম হয়, রেভিনিউ ঘাটতি দেখা দেয়, এবং প্রত্যেক বছর সামান্যতম বাড়ে, টোটাল রেভিনিউ একটু বাড়ে, কিন্তু যে প্রজেকশন দেয়া হয় সেটা তো বাড়ে না। কিন্তু খরচটা তো প্রজেক্টেড ইনকামের উপরে খরচটা ধরা হয়ে যায়, সেই জন্যই ঘাটতিটা বাড়ে। এবং এই রিস্ট্রাকচারিং করে, এনবিআর এর রিস্ট্রাকচারিং করে রেভিনিউ বাড়ানো পর্যন্ত এটার আর কোনো মুক্তি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে বাজেটে কিন্তু সরকার যে পরিমাণ অর্থ ধারের পরিমাণ, একটা কিন্তু লক্ষ্যমাত্রা থাকে সরকারের বেশ বড় পরিমাণে। এটাকে আপনি যৌক্তিক বলে মনে করছেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে, ব্যাংকের টাকাটা যদি সরকার নিয়ে যায় তাহলে বিনিয়োগটা আসলে কোথায় হবে? এটা এটা যৌক্তিক মনে করার কোনো কারণ নাই। সরকার বিশেষ প্রয়োজনে সাময়িক সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোন নেয়, কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে লোন নেওয়া এইটা একটা খুব অস্বাভাবিক না হইলেও এটা বিশেষ প্রয়োজন ছাড়া করা উচিত না। কিন্তু আমাদের এখানে তো গত বেশ কিছু বছর ধরে, বিগত সরকারের আমল থেকে দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেওয়ার একটা প্রবণতা, এবং কমার্শিয়াল ব্যাংকগুলো সরকারকে দিতে চায়, এই জন্য তাদের হয়তো একটা সিকিউর তাদের কাছে। আচ্ছা, এখন এতে যাতে আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে সেটা নিয়ে মোটেও বিবেচনায় নেওয়া হচ্ছে না, যে প্রাইভেট সেক্টরে তো ঋণের পরিমাণ, সুযোগটা কমে গেল, এবং এটা সুদের হারও বেড়ে যায়। কারণ মানুষের টাকার যখন ডিমান্ড মার্কেটে থাকে, ডিমান্ডটা ক্রিয়েট হয় এই জন্য যে সরকার মেজর পোর্শন টাকা নিয়ে গেল, প্রাইভেট সেক্টর তখন অল্প টাকা নিয়ে যখন মার্কেটে যায় টাকার জন্য, তখন ইন্টারেস্ট রেটটা হাই হয়ে যায়। যদিও এই বছর কিন্তু এই সরকার এসে আর্টিফিশিয়ালি ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। তার মানে সরকার যে ফিক্সড ইন্টারেস্ট রেট, ব্যাংক টু ব্যাংক যে রেটটা, সেটা কিন্তু সরকার বাড়িয়ে দিয়েছে। সুতরাং এইটা মানি সার্কুলেশন কমে যায় অর্থনীতিতে, এবং হয়েছেও তাই। সরকার ভাবছেন যে এটা দিয়ে ইনফ্লেশন কমাবেন, খুব স্লো হলেও হয়তো একটা বেনিফিট হচ্ছে, কিন্তু লং রানে ইনভেস্টরের উপর যে খারাপ প্রভাব পড়ছে, এটা অর্থনীতির জন্য খুবই খারাপ, সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে।
জনাব এবং সিদ্দিকী, আমি আপনার কাছে আবার ফেরত আসবো, তবে তার আগে একটা রিপোর্ট দেখে আসছি। সেই রিপোর্টের পরে আপনার কাছে ফেরত এসে বাকি অংশটুকু আপনার সাথে কথা বলছি। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এম.এস. সিদ্দিকী। আপনার কাছে আমরা আবার আসছি, এবং যে জিনিসটা আপনি প্রতিবেদনে দেখছিলেন আয়কর বিষয়ের যে কথাটা, যে প্রায় 6 লাখ কোটি টাকা আয়কর কিন্তু আদায় করা বেশ সম্ভব। আপনি সেটাকে কি মনে করছেন, আদায় সম্ভব কিনা? খুবই সম্ভব। আসল কথা হচ্ছে আমাদের এনবিআর এর যে প্রবণতা, বর্তমান প্রবণতা, এবং আপনি যদি নতুন আইনটাও দেখেন, সে আইনে আপনি দেখবেন যে সেখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়ার সুযোগটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ কষ্ট না করে ওনারা কাস্টমস পয়েন্টে বসে থাকবেন, সেখান থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে নেবেন। অথবা একজন সাপ্লাই বিজনেস করবে, সেখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে নেবেন। এসএম এর কাছ থেকেও 5%, 7.5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে। এখন এটা অর্থ হচ্ছে যে এনবিআর তার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করার প্রয়োজন মনে করে না। সেটা কষ্টকর বলে মনে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে সেটা মেকআপ করতে চায়। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে সবচেয়ে সহজে আদায় করা যায় কাস্টমস ডিউটি এবং ভিএটি। তো এগুলো এগুলো এইগুলোর উপরে নির্ভরশীল হয়ে গেছেন। এখন অটোমেশন একটা ব্যাপার, অটোমেশন হলেই যে দুর্নীতি হবে না তা না, কিন্তু আসলে আমাদের সিস্টেমের একটা ইন্টিগ্রেশন নাই। একই বিল্ডিং এ ভ্যাটের অফিস, একই বিল্ডিং এ ইনকাম ট্যাক্সের অফিস, একই বিল্ডিং এ রেভিনিউ কাস্টমস অফিস। কাস্টমস ডিপার্টমেন্টের কাজের সাথে রেভিনিউ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সমন্বয় নেই। একটি ইন্ডাস্ট্রি কেউ যদি বলে যে ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেওয়া বন্ধ করার অনেক সহজ পদ্ধতি আছে, এগুলো একটু অ্যাডাপ্ট করতে হবে। যেমন একটি ইন্ডাস্ট্রি 1,000 টন র মেটেরিয়ালস ইম্পোর্ট করলো, সেখান থেকে 2,000 পিস প্রোডাক্ট তৈরি করা যায়। এখন যিনি 1,000 টন র মেটেরিয়ালস আনলেন, উনি যখন প্রোডাকশন করলেন, ইনকাম ট্যাক্স দিলেন 200টি প্রোডাক্টের উপর 2,000টার স্তরে। এখন ওনারা যদি কাস্টম ডিপার্টমেন্টের সাথে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সমন্বয় করতেন, যে যিনি এতগুলো র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছেন, উনি সেই পরিমাণ ফিনিশ প্রোডাক্ট তৈরি করে কি মার্কেটে বিক্রি করেছেন? উনি যদি বিক্রি করে থাকেন, উনি কি ভ্যাট দিয়েছেন? উনি কি ইনকাম করেছেন, সেখানে ইনকাম ট্যাক্স রিটার্নে সেটা রিফ্লেকশন আছে? এই যে সমন্বয়, এই সমন্বয় করার জন্য অন্য কোনো ডিপার্টমেন্টের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নাই। এনবিআর এর ফাইলেই এই ডকুমেন্ট গুলো আছে। আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাকে দিলাম যে কোথায় ইচ্ছা শক্তি যদি থাকে, সামান্যতম পলিসির প্রয়োজন, পরিবর্তন এবং সমন্বয় যদি করা যায়, তাহলে এই টার্গেট অ্যাচিভেবল। এই মেজর পোর্শন ট্যাক্স ফাঁকি যাকে বলেন, সেই ফাঁকি আসবে না। আমরা কিন্তু এই ইনকাম সমস্যার ট্যাক্স কথাটা কিন্তু প্রতি বছরে বলে আসছি, সমাধানের কথাও কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, সদিচ্ছার কথা, সুশাসনের কথা, ডিজিটালাইজেশনের কথা, এগুলো কিন্তু প্রতি বছরে কিন্তু গড়গড় করে আমরা সবাই বলে আসছি, প্রতিটা পক্ষই বলে আসছি। তাহলে এই জিনিসটা এত বছরও এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান, কিংবা আপনাদের পক্ষ থেকেও যে ধরনের কথা বলা হয়েছে, তা এখন পর্যন্ত আপনারা কোনো যৌক্তিক সমাধানের পথে বা যৌক্তিক দিকে আমরা এগোতে পারিনি কেন? এই যেমন ধরেন, এই যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশনকে সেপারেট করে একটা আইন হলো, সেই আইনটা নিয়ে কি কেলেঙ্কারি হয়ে গেল, রেভিনিউ ডিপার্টমেন্টে আন্দোলন হলো। আইনের ভিতরেও একটা কিছু অন্যায় করা হয়েছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা থেকে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে আইনের ভিতরে, এবং সেটা দেখে রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসাররা অনেক উত্তেজিত হয়ে আন্দোলন করলেন, এবং আন্দোলনের ফসল তো দেখলাম। আলটিমেটলি নেট রেজাল্ট হলো যে আমরা একটা ভালো আইন পাওয়ার সুযোগ হতে হতেও বঞ্চিত হয়ে গেলাম। কারণ পলিসিকে যদি ইমপ্লিমেন্টেশন থেকে আলাদা না করা যায়, তাহলে যারা ইমপ্লিমেন্ট করে ওনারা ওনাদের সুবিধা মতো পলিসি তৈরি করবেন, তাতে যে দুর্নীতি বাড়বে, ইনএফিসিয়েন্সি বাড়বে। তা আমরা তো ভালো কাজের কোনো স্টেপই নিতে পারি না, নিতে নেই না, যেটা নেই সেটা ইমপ্লিমেন্ট করতে পারি না। এই যে আমাদের যে সমস্যা, এগুলো আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরেই দুর্বলতা আছে, রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। যেভাবে চলছে একে আমরা পরিবর্তন, আমরা কোনো রিফর্মের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। জনাব সিদ্দিকী, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আসছি। আপনি যে রিফর্মের কথা বলছেন, যে সংস্কারের কথা বলছেন, এই এনবিআর এর সংস্কারের মাধ্যমে আয় বাড়ানো সম্ভব কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্যমাত্রা যেটা আছে বাজেটের, সেটি আসলে পূরণ কতটা বাস্তবসম্মত? প্রথমত লক্ষ্যমাত্রাটা ঠিক আছে, কিন্তু সিস্টেমের কথা বিবেচনা করে এই লক্ষ্যমাত্রাটা সঠিক হয়নি। আমি যদি সিস্টেমই পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা একটি অবাস্তব, যেটা অ্যাচিভেবল না, এরকম একটি টার্গেট আমি কেন স্থির করব? সুতরাং যেহেতু রিফর্ম আমি করতে পারবো না বা আমি করতে চাই না, সুতরাং এই টার্গেটটা অ্যাচিভেবল নয়, এটা বাস্তবসম্মত নয়। কিন্তু সত্যিকার অর্থে যদি পরিবর্তন করা যায়, এবং পরিবর্তন করে তাদের মানসিকতার পরিবর্তন করে আইনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন,
তাহলে এটা অ্যাচিভেবল। শুধু অটোমেশন দিয়ে কাজ হবে না, ভ্যাট তো অটোমেশন আছে, কাস্টমস অটোমেশন করেছে হাজার হাজার কোটি টাকা খরচ করে, যে এসআই কোডে ডাব্লিউ সফটওয়্যারটা নিয়েছে। এসআই কোডে সফটওয়্যারের মূল কাজ হচ্ছে অটোমেটিক ট্যাক্স অ্যাসেসমেন্ট করা। এনবিআর করেছেন কি সেই এসআই কোডার ওই পোর্শনটাকে অফ করে দিয়ে এটাকে ডাটাবেজ হিসাবে শুধু কাজ করেন। তার মানে এসআই কোডার যা ফাংশন তার 90% কে ওনারা বন্ধ করে রেখে মাত্র 10% এটাকে একটা স্টোরেজ হিসাবে, তথ্য ভান্ডার হিসাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছেন। তো তার লাভটা কি হলো? হাজার হাজার কোটি টাকা খরচ করে এসআই কোডা করলাম, সেটাকে আমরা প্রপারলি ইউজ করি না। আমরা আইনটাকে পরিবর্তন করলাম, সেটা আমরা আমাদের নিজেদের বিরোধিতার কারণে বা ভুল করে আইনটাকে অন্যরকম করে করার কারণে সেটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারছি না। তার মানে আমরা যেই শূন্যতে ছিলাম 5 বছর আগে, সেই জিরোতে এখনো আমরা আছি। জন সিদ্দিকী, শূন্য থেকে বের হয়ে এসে আমরা আশা করছি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং রাজস্ব আদায়ের যে পদ্ধতি সেটি আরো অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য এবং সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকী।